বিবিসি প্রবাহে আজ দেখুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণীর প্রসঙ্গ। প্রতিশ্রুতি দিলেও সরকারের 1 বছর পরও প্রকাশ হয়নি উপদেষ্টাদের সম্পদের বিবরণী, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো, যে মন্ত্রী পরিষদ হবে, তাদের তথ্য দিবেন ওনাদের বিত্ত বৈভব আয়ের ব্যাপারে, এবং উনি সেটা রক্ষা করেননি। আজকের অতিথি দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, ডাকসু নির্বাচনের আগে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে চলছে নানা বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিভিন্ন পক্ষ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিপরীতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির স্থাপন করবেন বলেই আশা করা হচ্ছিল। এমনকি উপদেষ্টার আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু অন্তর্বর্তী সরকারের 1 বছরের মাথায় যখন উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যাচ্ছে, তখন অধ্যাপক ইউনূস কেন তাদের আয় ও সম্পদের তথ্য জনসমক্ষে প্রকাশ করছেন না, সেই প্রশ্ন সামনে আসছে। কেন উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ করা হচ্ছে না এবং রাজনীতিতে এর প্রভাব কি? খোঁজ নিয়েছেন তারেকুজ্জামান শিমুল। 25 আগস্ট 2024 সন্ধ্যা 7:30। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রধান উপদেষ্টার এই ভাষণের পর 1 বছর পেরিয়ে গেলেও উপদেষ্টা পরিষদের কারোরই আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনামলে যেভাবে একের পর এক অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের ঘটনা ঘটছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটির অবসান হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল। সাধারণ মানুষের মধ্যেও একটি প্রত্যাশা জন্ম নিয়েছিল যে নতুন বাংলাদেশে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। এমনকি অধ্যাপক ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন তার প্রথম ভাষণেও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অভ্যুত্থানের মাত্র 1 বছরের মাথায় এসে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও একই ধরনের অস্বচ্ছতার অভিযোগ উঠতে শুরু করেছে। অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো। উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা এসব অস্বচ্ছতার অভিযোগ ও বিতর্কে নতুন করে ঘি ঢেলে দিয়েছে সরকারের সাবেক একজন সচিবের একটি বক্তব্য। তিনি যখন এমন বক্তব্য দিচ্ছিলেন, তখন প্রশাসনের বর্তমান কর্মকর্তারা তাকে ঠিক ধ্বনিতে সমর্থন জানাচ্ছিলেন। সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগেও একাধিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধেও কোটি কোটি টাকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠতে দেখা গেছে। একের পর এক এসব ঘটনার পর উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের দাবি উঠলেও বাস্তবে সেটি ঘটতে দেখা যায়নি। অথচ প্রধান উপদেষ্টার ভাষণের মাসখানেক পরেই গত বছরের অক্টোবরে উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশে একটি আলাদা নীতিমালা তৈরি করেছে সরকার। তথ্যগুলো হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেসব তথ্য জনগণের সামনে প্রকাশ করবেন বলে নীতিমালার 2য় ধারায় উল্লেখ করা হয়েছে। নীতিমালাটি বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পরবর্তী সরকারের জন্য নজির স্থাপন করে যাবেন বলে ধারণা করছিলেন অনেকে, কিন্তু বাস্তবে সেটি ঘটেনি। ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো, কারণ উনিও ওনার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার পুরো যে মন্ত্রী পরিষদ হবে, তাদের তথ্য দিবেন ওনাদের বিত্ত বৈভব আয়ের ব্যাপারে, এবং উনি সেটা রক্ষা করেননি। আমরা অনেক প্রত্যাশা ছিল যে বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবেন। দুঃখজনকভাবে সেটাও হয়নি। এটা খুব বড় একটা সুযোগ ছিল এই সরকারের, পরবর্তী সরকারের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য, এবং পরবর্তী সরকারের জন্য একটা চাপ তৈরি হইতো। স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠার যে প্রত্যাশা এবং সরকারের দিক থেকে যে অঙ্গীকার ছিল, সেটা কোনো ক্ষেত্রেই আমরা পাচ্ছি না। যদি না হয় তাহলে প্রশ্নটাই থেকে যায়, কেন লুকানো হচ্ছে, কেন প্রকাশ করা হচ্ছে না? তাহলে কি লুকাবার কিছু আছে? এই প্রশ্নটা কিন্তু দেশবাসী করবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূস ক্ষমতা গ্রহণের পর তার হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যাংকটিতে সরকারের যে 25% অংশীদারিত্ব ছিল,
সেটিও কমিয়ে 10% নামিয়ে আনা হয়েছে। এর বাইরে গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, জনশক্তি রপ্তানির লাইসেন্স প্রদান এবং গ্রামীণ টেলিকমকে ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে, যা নিয়ে সমালোচনা ও প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। আগে যেরকম মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন তাদের ব্যাপারে কোনো বিষয় উঠলে যেরকম খুব দ্রুত গতিতে সমস্ত সম্পন্ন হয়ে যেত, এখন যদি আমরা প্রধান উপদেষ্টার বেলায় একই জিনিস দেখি, তাহলে তো পরিবর্তনের কি নমুনা এখানে হাজির হইল। লোকজন বিভিন্ন প্রশ্ন তুলছে, সেখানে স্বার্থের সংঘাতের কথা হচ্ছে। আমি মনে করি যে এই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সমাজে যখন এই ধরনের আলোচনা হয়, তখন প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া উচিত। একের পর এক এসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে, সেটি বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনকেও প্রশ্নের মুখে ফেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এরকম একটা অবস্থায় যে অনাস্থার অবস্থাটা তৈরি হচ্ছে, আপনি এখন যদি আস্থার সূচক দেখা যায়, প্রথম দিকে যে আস্থা ছিল, প্রত্যাশা ছিল, সেটা কিভাবে নেমেছে, এটা আগের সরকারের মতোই এই সরকারেরও একটা অস্বীকারের প্রবণতা আছে, অস্বীকারের সংস্কৃতি আছে। না, আমরা কিছু করি নাই, আমরা সব ভালো করছি। সমালোচনা শুনলে তারা দোষর এবং একই রকম আগের মতো ট্যাগিং দেওয়া। ফাউন্ডেশন তৈরি করার কথা ছিল, কিছু কিছু গুড প্র্যাকটিসেস যেটা ফলো করা হবে ভবিষ্যতে, সেই জিনিসটা প্রাপ্তি থেকে দেশবাসী বঞ্চিত হলো এবং এটা পরবর্তী সরকারগুলোকে এক ধরনের কি বলো যে ব্যাড প্রেসিডেন্স দেবে। অন্তর্বর্তীকালীন সরকারই পারে নাই, আমরা কেন আমাদের উপরে চাপ দিচ্ছেন কেন, এই প্রশ্নটা উঠে যাবে, কারণ রাজনীতি তো রাজনীতি। উপদেষ্টাদের মধ্যে যাদের ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে দেখা গেছে, তাদেরই একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারি বেতনের বাইরে তার অন্য কোনো আয় বা সম্পদ নেই বলে বিবিসি বাংলার কাছে দাবি করেছেন তিনি। সেই তথ্যই গত বছর প্রধান উপদেষ্টার কাছে তিনি জমা দিয়েছেন। এবছরও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবেন বলে জানিয়েছেন। আমি ছাত্র থাকার কারণে আমার নিজেরও কোনো আয় ছিল না, তবে আমি সেই বিষয়টাও উল্লেখ করে লিখিতভাবে ক্যাবিনেট ডিভিশনে তখন জমা দিয়েছি। উপদেষ্টাদের মধ্যে আরও কয়েকজনের সঙ্গে বিবিসি যোগাযোগ করলে তারাও দাবি করেছেন, গত বছরের আয় ও সম্পদের হিসাব তারা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন। তাহলে এতদিনেও কেন সেসব তথ্য জনগণের সামনে প্রকাশ করা হলো না? জবাব জানতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গ্রামীণের প্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত সুবিধার বিষয়ে এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেছেন, সেগুলো পাওয়ার ক্ষেত্রে অধ্যাপক ইউনূস কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি। আমার জানা মতে উনার কোনো ধরনের উনি একটা গাড়িও ওন করেন না। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতায় থাকাটাই প্রভাব বিস্তার করার জন্য যথেষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা। তারিকুজ্জামান শিমুল, বিবিসি বাংলা। বিবিসি প্রবাহে আজ আছেন দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমরা প্রতিবেদন দেখছিলাম, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনিও সেখানে কথা বলছিলেন। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, রাজনৈতিক সরকারের সঙ্গে এই সরকারের কোনো পার্থক্য আপনি দেখেন কিনা? থিওরিটিক্যালি বা প্রত্যাশার দিক থেকে অনেক পার্থক্য হওয়ার কথা ছিল। তাদের তো ম্যান্ডেটই ছিল রাষ্ট্র সংস্কার এবং বিচার, যে পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি, কিন্তু মূল ম্যান্ডেটটা রাষ্ট্র সংস্কার এবং তার আওতাভুক্ত যে ক্ষেত্রগুলো, সেগুলো কিন্তু তাদের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা উপযোগী পরিবেশ সৃষ্টি করবে, আইনি কাঠামো তৈরি হবে, সাংবিধানিক পরিবেশ সৃষ্টি হবে এবং এই পূর্ব পক্ষের মধ্যে তারা দৃষ্টান্ত স্থাপন করে যাবে যে একটা নতুন বাংলাদেশে যে স্বপ্ন, সেটা বাস্তবায়নের দিকে যাবে। এবং সেই প্রেক্ষিতে বিশেষ করে যে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব এবং দুর্নীতির যে অভিযোগগুলো ইতিমধ্যে উত্থাপিত হয়েছে, এটা, এবং বিশেষ করে যেহেতু প্রতিবেদনের মূল বিষয়টা হচ্ছে যে সম্পদ বিবরণী প্রকাশ। দেখুন, প্রধান উপদেষ্টা নিজে জাতির উদ্দেশ্যে ভাষণে সেটা বলেছেন, গ্যাজেটের মাধ্যমে সেটা একটা আইনগত ভিত্তি দেওয়া হয়েছে, এবং যেখানে আবার যেটা হয়েছে যে উল্লেখ করা হচ্ছে দুইটা জিনিস, এটি প্রধান উপদেষ্টা মণ্ডলীর সকলের সম্পদ জমা নেবেন তিনি, এবং তার উপর ভিত্তি করে তিনি সিদ্ধান্ত নেবেন প্রকাশ করবেন কি করবেন না। এই যে দায়িত্বটা তিনি নিজের উপরে নিলেন, অর্থাৎ এখানে যদি না নেওয়া হয়, প্রকাশ যদি না করা হয়, সেটার দায় কিন্তু তিনি নিলেন। কেন প্রকাশ করতে, এই দায়িত্বটা তিনি, এটা যদি সরাসরি যেটা মানুষের প্রত্যাশা এবং যেটা গ্লোবাল গুড প্র্যাকটিস, বেশি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ যারা দুর্নীতি বিরোধী আন্দোলন করেছে, সাধারণ মানুষ দুর্নীতির কারণে বলবো যে হতাশা
মধ্যে ডুবেছিল, তাদের সকলের প্রত্যাশা পাবলিকলি এক্সপোজ পারসন যারা, তাদের সম্পদ বিবরণী প্রকাশ করতে হবে। এই কাজটা প্রধান উপদেষ্টা করার দায়িত্বটা নিলেন, কিন্তু সেটা তিনি করতে পারলেন না, ডেলিভার করতে পারেন না। পাশাপাশি উপদেষ্টারা যারা বলছেন যে তারা তাদের বিবরণী সবাই দিয়েছেন কিনা আমরা এখনো জানি না, প্রতিবেদনে দেখা গেলো কেউ কেউ বলেছেন যে তারা জমা দিয়েছেন। এখন এইটার প্রকাশ না করার পিছনে কি কারণ থাকতে পারে? কারণ একটাই থাকতে পারে যে প্রকাশ করলে এখানে দুর্বলতা বের হবে, এমন কিছু আছে যেটা প্রকাশ করার যোগ্য মনে করছেন না। যার ফলে যেটা হয়েছে যে এক হলো যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, দুই হলো যে দৃষ্টান্ত স্থাপন করার সুযোগটা ছিল সেটা ভঙ্গ হলো, তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে রাষ্ট্র সংস্কারের এজেন্ডায় প্রাপ্ত যেই সরকার, যে তারা যে দৃষ্টান্ত স্থাপন করে যাওয়ার কথা সেটা করতে ব্যর্থ হলেন এবং একটা স্ববিরোধী অবস্থান নিলেন। এটা তো অত্যন্ত সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর বলে আমি মনে করি, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার জন্য অত্যন্ত আরো বেশি বিব্রতকর। আমরা দেখলাম যে এই যে যেমন গত রাতেও উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত ভিডিও, আবার কদিন আগে এই যে বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব যেটি দাবি করলেন যে সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে, যদিও বিএনপি এর দায় নেয়নি, সরকারও ভিত্তিহীন বলছে, কিন্তু এই অভিযোগগুলো কি খতিয়ে দেখার সুযোগ আছে কিনা? সুযোগ তো অবশ্যই প্রয়োজন আছে, শুধু সুযোগ না, প্রয়োজন আছে, বাধ্যবাধকতা আছে। এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ, এগুলো অনেক কিছু অভিযোগ অবশ্যই সবসময়, যেমন প্রাক্তন একজন সচিবের যে বক্তব্যটা যেভাবে বলা হয়েছে 8 জন উপদেষ্টা সম্পর্কে, তার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, যদি সুনির্দিষ্ট তথ্য থাকবে তাহলে সেটা তিনি কেন সরকারের কাছে, দুদকের কাছে দিবেন না? ওই প্রশ্ন থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু কোনো উপদেষ্টার বিরুদ্ধে এবং উপদেষ্টাদের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, স্বার্থের দ্বন্দ্বে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, সেগুলো প্রতিটা ক্ষেত্রে কিন্তু সরকারেরই দায়িত্ব এটা প্রাথমিক পর্যায়ে অন্ততপক্ষে অনুসন্ধান করা, এবং সরাসরি উচিত ছিল, এখনো আছে উচিত মনে করি, দুদকের হাতে হস্তান্তর করা যে এই অভিযোগগুলো আছে। আপনারা দুদকের কথা বলছেন, আপনি দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করেছেন এবং আপনারা যেসব সুপারিশ করেছেন সেগুলো আদৌ বাস্তবায়ন কতটা হচ্ছে সেটা নিয়েও নানা রকম প্রশ্ন আছে। দুদকের সক্রিয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। দুদক কি এসব ক্ষেত্রে নিজ দায়িত্বে কাজ করতে পারে কিনা? মানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা কাজ করতে পারার কথা, কিন্তু কাজ করতে পারছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। দুদক, আমরা মোটা দাগে আমি মনে করি দুদকের নেতৃত্ব আগের তুলনায় একটু ব্যতিক্রমী, তারা চেষ্টা করছে, সক্রিয় হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে দুদক যাদের বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত মামলা করছে তারা কিন্তু খুব পরিষ্কারভাবে একটা ক্যাটাগরির, সেটা হচ্ছে তারা ক্ষমতায় ছিল, এখন আর ক্ষমতায় নেই, পতিত সরকারের দোসররা। আর যাদের অনেকের বিরুদ্ধে দুদকে চলমান মামলা ছিল, তদন্ত ছিল, সেগুলো কিন্তু একদম অলমোস্ট রাতারাতি কিন্তু সেগুলো সুরাহা করে ফেলা হয়েছে। অর্থাৎ দুদক ওয়ান্স এগেইন যে বার্তাটা দিচ্ছে সেটা হলো যে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতার কাছাকাছি ক্ষমতায় চলে আসবেন বা আসতেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে হাত দেওয়া যাবে না, ক্ষমতার বাইরে যখন থাকবে তখনই হাত দেওয়া। এই চর্চাটা থেকে বের হয়ে আসা দুদকের একটা বড় চ্যালেঞ্জ। যদি সংস্কারের প্রসঙ্গে আসে, এতগুলো সংস্কার কমিশন হলো, নির্বাচনের জন্য যে সময়ের কথা বলা হচ্ছে সেই অনুযায়ী আসলে সরকারের হাতে খুব একটা সময় নেই, তো মৌলিক সংস্কারের প্রশ্নে সরকার কতটা এগিয়ে যেতে পারলো? সংস্কারের প্রশ্নে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে ঐকমত্য গঠন করার পর তার উপর ভিত্তি করে স্বাক্ষর করে সেটাকে বাস্তবায়ন করা, এই প্রক্রিয়াটা এখনো চলমান, এটা শেষ হয়নি এবং সেটি এখন প্রায় শেষ পর্যায়ে। যখন সেটা শেষ হবে তখন এটার মধ্যে একটা লিগ্যাল ভ্যালিডিটি, বাধ্যবাধকতা তৈরি করার মাধ্যমে একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটা আমি ধরে নিচ্ছি যে এটা স্বল্প মেয়াদে সম্ভব নয় বাস্তবায়ন। এটা এখন থেকে শুরু করে যখন হবে তখন থেকে শুরু করে নির্বাচন পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদে বাস্তবায়িত হবে এগুলো। তার মধ্যে অনেক ওই ধরনের মৌলিক সংস্কারের প্রস্তাবনাগুলো, কিন্তু বাকি যে প্রস্তাবনাগুলো সবগুলো কমিশনেরই, দুদক সংস্কার কমিশন সবগুলো কমিশন, 11টা কমিশনের আশুকরণীয় শীর্ষক অনেক সিংহভাগ প্রস্তাবনা সরকারের হাতে হস্তান্তর করা হয়েছে। সরকার সেগুলো চেয়ে নিয়েছে তো, এবং সেগুলো বাস্তবায়ন করার কথা ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ থেকে। এই পর্যন্ত আমাদের জানা মতে বাস্তবে কোনো কিছু হয় নাই, কিছু পিক অ্যান্ড চুজ হয়েছে। এটাও খুব প্রশ্নবিদ্ধ হয়েছে। পিক অ্যান্ড চুজ আমি একটা দৃষ্টান্ত দেই, সেটা হচ্ছে যে জনপ্রশাসন সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাব ছিল এরকম আশুকরণীয়, তার মধ্যে থেকে 18টা প্রস্তাব বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে। তো এই তালিকার দিকে আপনি তাকালে দেখবেন যে শীর্ষ পর্যায়ে আছে টয়লেট পরিষ্কার রাখতে হবে।
এই যে প্রাধান্যের জায়গা নির্ধারণের বিষয়টা, এটা কিন্তু মানে সরকারের যে সংস্কারের প্রতি যে একদিক থেকে দায়িত্ব এবং সেটাকে ডেলিভার করার যে মানে অঙ্গীকারের জায়গাটা, সেখানে প্রচণ্ড ঘাটতি দেখা যাচ্ছে। একটা কারণ হতে পারে যে সরকারের অভ্যন্তরে সংস্কারের অঙ্গীকার আছে কিন্তু রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্সটা কোত্থেকে? আমার মতে আমি মনে করি যে একটা বড় জায়গা হলো আমলাতন্ত্রের কাছ থেকে রেজিস্ট্যান্স আছে। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে ভাবমূর্তি দেখা যাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন যে ভবিষ্যতের যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠন, সেটি প্রশ্নের মুখে পড়তে পারে কিনা, আপনার কি মনে হয়? মানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার সাথে ভবিষ্যতে গড নোজ কি হবে বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রমী সংস্কার। এটা কিন্তু শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার, ভবিষ্যতে যেগুলো হবে বা তত্ত্বাবধায়ক সরকার আমরা পদ্ধতি ফিরে যাচ্ছি সম্ভবত, এটাই সংস্কারের এজেন্ডার মধ্যে আছে। তো সেইটা কিন্তু শুধু নির্বাচন সংগঠিত করার জন্য হবে। এইটার ম্যান্ডেট, বর্তমান সরকারের ম্যান্ডেট কিন্তু আরও অনেক ব্যাপক এবং বিশাল, যার মধ্যে 3টা উপাদান আমরা যেটা আগে বলেছি। কাজে এর হাতে অর্পিত দায়িত্ব ডিফারেন্ট। তা সত্ত্বেও এই সরকারের হাতে যে সুযোগটা ছিল যে তারা দে উইল বি প্র্যাকটিসিং হোয়াট দে আর প্রিচিং। ওরা সংস্কারের কথা বলছে, কিন্তু সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশনগুলি গঠন করা হয়েছে। অত্যন্ত ইতিবাচকভাবে দেশবাসী দেখেছে, আমরা সবাই দেখতে চাই সেভাবেই। কিন্তু এই তাদের যে প্রস্তাবনাগুলো, সেগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে যে এক ধরনের অনীহা বলবো, অপারগতা বলবো, আমলাতন্ত্রের হাতে জিম্মি, ক্ষমতার পেছনের শক্তি যারা, তাদের হাতে জিম্মি, যে কারণে হোক না কেন সরকার সেই সৎসাহসের সাথে দৃঢ়তার সাথে অগ্রসর হতে পারেনি। এইটা বলবো যে দেশবাসী সবসময় বিবেচনার মধ্যে রাখবে। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। সামনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচন। ফলে ছাত্র রাজনীতির রূপ কেমন হবে তা নিয়ে চলছে নানা বিতর্ক। অভ্যুত্থানের সময় লেজুর ভিত্তিক বা দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি উঠলেও এখন ক্যাম্পাস সহ হলগুলোতেও রাজনীতি করতে চায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন পক্ষ। আবার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নিয়েও উঠছে প্রশ্ন। তাফসির বাবুর প্রতিবেদন। আসার পরে আমার এই হাত ধরছে, ধরে এইদিকে নিচে, মানে হাতটা ধরে আপনি নিচে নিয়ে আমার এই কানের মধ্যে আর হচ্ছে এর মধ্যে মানে ক্রমাগত চট দিতে আছে, মানে খুবই একদম জোরে, যত জোরে পারে। এত জোরে চট দিতেছে, মানে আমার কান্না বের হইতেছে না, এমন একটা অবস্থা যে আমি মনে হয় যে মানে কোথায় আসলাম, এরকম একটা অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের গেস্ট রুমে নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন 2য় বর্ষের এই শিক্ষার্থী। জানাচ্ছেন, তার ভাষায় ছাত্রলীগের প্রোগ্রামে অনিয়মিত হওয়ায় 2024 সালের শুরুতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। কথা হচ্ছে ওই সময় যে মানে ট্রমাটাইজ আমারে করছে, ওই যে মেন্টালি, এইটা আসলে আমি জীবনে এরকম হয়নি। হলে রাজনীতি না থাকলে তাদের সমস্যা কি আমি জিনিসটা বুঝি না। ছাত্র দলের, শিবিরের, ছাত্র ইউনিয়নের, বাম সংগঠনগুলো সমস্যা কি আমাকে দেখান। 100%-এর মধ্যে মানে 100% শিওর হয়ে গেছি যে হলে কমিটি দিলেই তাহলে হচ্ছে হলের মধ্যে যে গণরুম গেস্ট রুম চালু হবে। এই শিক্ষার্থীর মতো অনেকেই অতীত অভিজ্ঞতার কারণে হলে ছাত্র রাজনীতি আর চান না। ফলে 1 সপ্তাহ আগে যখন ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি ঘোষণা করে, তখন শিক্ষার্থীদের একটা অংশ এর বিপক্ষে বিক্ষোভ দেখায়। হলগুলোতে ভাঙচুরের ঘটনাও ঘটে। এক পর্যায়ে বিক্ষোভের মুখে সকল আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের মৌখিক ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র রাজনীতি নিয়ে হলগুলোতে যে এত কিছু হয়ে গেল, অনেকে মনে করছেন এর পেছনেও আছে রাজনীতি, বিশেষ করে ডাকসু নির্বাচন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছাত্রদের এই যে বিক্ষোভ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, সেই সাধারণ শিক্ষার্থী আসলে কারা? ছাত্র সংগঠনগুলোর কেউ কেউ মনে করছেন এর পেছনে আছে ছাত্র শিবির, যদিও শিবির সেটা অস্বীকার করছে। দেখেন, আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার করেছি এই জায়গায় এটা শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট। সে জায়গায় আবার আমরা দেখতে পেয়েছি ছাত্র সংগঠনের এটা পরিষ্কার নেতৃত্ব দিয়েছে, একটা ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তারা নেতৃত্ব দিয়েছে, এবং বামপন্থী একটা গ্রুপ এখানে নেতৃত্ব দিয়েছে, এবং সাবেক বামপন্থী একটা গ্রুপ নেতৃত্ব দিয়েছে, সাবেক ছাত্রলীগের একটা গ্রুপও এখানে ছিল, এবং পরবর্তীতে তারা এই শিক্ষার্থীদের আন্দোলনটাকে এটাকে একটা মব পর্যায়ে নিয়ে গিয়েছিল। এখানে যেটা হয়, শিবিরকে বিভিন্নভাবে যে ট্যাগিং ফ্রেমিং করা হচ্ছে, সেটা আলটিমেটলি এটা সবার ক্ষতি করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে মূলত গত বছরের 15ই জুলাই ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার পর। পরবর্তীকালে বৈষম্য বিরোধী আন্দোলনের 9 দফা দাবির মধ্যেও বলা হয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা।
কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন রাজনীতি ফিরে এসেছে, তেমনি খোদ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নিজেরাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি ছাত্র রাজনৈতিক দল তৈরি করেছেন, যেটা এনসিপির হয়ে কাজ করছে এমন অভিযোগ আছে। অভ্যুত্থানের নেতাদের এই দলটির নেতারা এখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন, তবে হলগুলোতে আবার তারা রাজনীতি চান না। কিন্তু ক্যাম্পাসে রাজনীতি থাকলে হলগুলোকে এর বাইরে কিভাবে রাখা যাবে সেটা স্পষ্ট নয়। এমনকি গোপনে কেউ রাজনীতি করলে সেটাই বা কিভাবে নিয়ন্ত্রিত হবে তা নিয়েও প্রশ্ন আছে। এখানে গোপন রাজনীতির যারা করছে মূলত তো এখানে তীরটা আসলে ছাত্র শিবিরের উপরেই যাচ্ছে, যে তারা একটা গোপন রাজনীতি চালাচ্ছে। তো তাদের বিষয়ে কি প্রশাসনের কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে? তো এই জায়গায় যদি প্রশাসন স্ট্রিক্ট না হয় বা প্রশাসন যদি হইতেছে কোনো ডিসিশন নিতে না পারে, তাহলে এই গোপন রাজনীতি আসলে বন্ধ করা সম্ভব না। যে ব্যক্তি রাজনীতি করে সে হলে থাকতেছে না মানে এই না যে সে হলে অ্যাক্টিভিজম করতেছে। আবার হল কমিটি দিলে তারপর হলে আবার অ্যাক্টিভিজম হয়। তবে হলে রাজনীতি না থাকলে সেটার আবার ভিন্ন সমস্যা দেখছে অন্য দলগুলো। আমাদের যদি হলে কোনো সাংগঠনিক রূপ না থাকে, তাহলে আমরা হল সংসদে অংশগ্রহণ করব কি করে, এবং আমাদের হয়ে প্রচারণা এবং বিভিন্ন কার্যক্রম ডাকসু কেন্দ্রিক সেগুলো চালাবে কি করে? আমরা তো কোনো গুপ্ত সংগঠন নই যে আমরা গোপনভাবে কাজ চালাবো। আমাদের একটি প্রকাশ্য স্ট্রাকচার দরকার, এবং সেই স্ট্রাকচারটাকে সামনে আনার জন্য কিন্তু আমাদের এই হল কমিটি দেয়া। যদিও হলের শিক্ষার্থীদের গেস্টরুম, গণরুম ও নিপীড়নের সংস্কৃতির কারণে এক ধরনের ট্রমা বা ভীতি হল রাজনীতি নিয়ে রয়েছে, সেটিকে আমরা সম্মান করি, তবে তাদের সেই অনুভূতি নিয়ে কারা খেলছে তা খুবই স্পষ্ট। আর হলের কমিটি প্রয়োজন হয় কারণ অনেক সংকট হল ভিত্তিক। একটা হলে খাবারের মান নিয়ে যদি আমার আন্দোলন করতে হয়, তাহলে নিশ্চয়ই সেই আন্দোলন আমি বিশ্ববিদ্যালয় কমিটি দিয়ে করব না, তাহলে সেই আন্দোলনটি করার জন্য হলে আমার একটা অর্গানোগ্রাম লাগবে। এমন পরিস্থিতিতে শিবিরের অবস্থান আবার মাঝামাঝি। যদিও অভিযোগ হচ্ছে গোপন রাজনীতি থাকায় হলে প্রকাশ্যে রাজনীতির অনুমোদনে খুব একটা আগ্রহী নয় দলটি। এই যে আপনার ফার্স্ট এড বক্স দেওয়া, তারপর হচ্ছে যে কাজগুলো হয়েছে এবং আমাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে, হল থেকেই তো শিক্ষার্থীরা টিএসসিতে একত্রিত হচ্ছে, সবাইকে তো চেনে। এখন যেহেতু শিক্ষার্থীরা হলগুলোতে এখন পর্যন্ত তারা অ্যাক্টিভিটি চাচ্ছে না, তো সে কারণে আমরা যেখানে শিক্ষার্থীরা চাচ্ছে না সেখানে আগ বাড়ায় কেন আমরা এখানে কমিটি দিতে যাব? এটা তো শিক্ষার্থীদের বাইরে গিয়ে যদি আমরা রাজনীতি করতে চাই, তাহলে তো এটা ছাত্র রাজনীতি থাকলো না। তো সেখানে আমাদের প্রথম বিষয় হচ্ছে শিক্ষার্থীদের যে ট্রমা আছে, সেই ট্রমাটা আমাদের কাটাইতে হবে। তো এগুলো সেট না করে আমরা যদি আবার চাপাই দিতে চাই, আমরা জোরপূর্বক যদি শিক্ষার্থীদের উপর আমাদের যে এজেন্ডা সেগুলো যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে ভেতর থেকে একটা ব্যাকফায়ার হবে। বাংলাদেশে ছাত্র রাজনীতির একটা গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্য আছে, এটা ঠিক। কিন্তু একই সঙ্গে বছরের পর বছর এই রাজনীতির যে চেহারা শিক্ষার্থীরা দেখে এসেছেন, তার ফলে এই ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশ রক্ষায় কী ভূমিকা রাখছে সেই প্রশ্ন এখন বড় করে উঠছে। পৃথিবীতে কোনো ভার্সিটি এমন নেই যে ভালো র্যাঙ্কিংয়ে আছে বাট পলিটিক্স করে। আপনার অক্সফোর্ডে কি পলিটিক্স আছে, হার্ভার্ডে কি পলিটিক্স আছে? আপনি যখন ডেভেলপ হতে চাইবেন, আপনার ভার্সিটি থেকে আপনার রাজনীতি বাদ দিয়ে আপনার গবেষণামুখী হইতে হবে। রাজনীতি একদম নিষেধ করে বন্ধ করে দিলে তাহলে রাজনীতির একটা ওয়ে করতে হবে যেখান থেকে মানুষ আসলে রাজনীতি শিখতে পারবে। রাজনীতি বন্ধ করে দিয়ে আসলে কোনো ইমপ্রুভমেন্ট আমার চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলাদা পলিটিক্যাল আইডেন্টিটির দরকার নেই, ডাকসু থাকলেই এনাফ। এই মানুষগুলো তাদের পরবর্তী সময় বা অন্য কোনো সময় শিক্ষাঙ্গনের বাইরে গিয়ে কিন্তু ওদের দলীয় রাজনীতিগুলো করতে পারে। সবচেয়ে বড় কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করতেছে, রাজনীতি থাকবে কি থাকবে না। তারা তো চাবেই থাকবে। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আসলে বৈঠকে বসা উচিত, তারা আসলে ছাত্রনীতি চায় কি চায় না। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করলেও ক্যাম্পাসে বা হলে রাজনীতি থাকবে কিনা, কিংবা থাকলে কী রূপে থাকবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। বলা হচ্ছে ছাত্র রাজনীতির ধরন পাল্টাতে সংস্কারের কথা। ছাত্র সংগঠনগুলোও একই কথা বলছে, কিন্তু দলগুলোর মধ্যে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের পুরনো চেষ্টাও দেখা যাচ্ছে। আবার ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পুরনো দাবিও নতুন করে উঠছে বিভিন্ন আঙ্গিকে। সব মিলিয়ে ছাত্র রাজনীতির সংস্কার এবং সেখানে দলগুলোর একমত হওয়া খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা। এরই সঙ্গে শেষ পর্যায়ে চলে এলাম। সবসময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।